ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শুরু করব সময়ের পরিমাপ দিয়ে। সময় আমরা কিভাবে পরিমাপ করি, সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ খুব গুরুত্বপূর্ণ। সময় পরিমাপ করার জন্য আমরা ঘড়ি ব্যবহার করে থাকি। ঘড়ি, বিভিন্ন রকমের ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করা হয়, যেমন হাত ঘড়ি, টেবিল ঘড়ি, দেওয়াল ঘড়ি। এই হচ্ছে ঘড়ির ব্যবহার। এবার যেমন আমাদের স্কুল প্রত্যেক একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়, আবার নির্দিষ্ট সময়ে শেষ হয়। প্রত্যেকটা পিরিয়ড শেষ হয় একটা করে ঘন্টা পরে, টিফিন হয় ঘন্টা পরে। তো এই যে এইগুলো ঘটনাগুলো কি দেখে আমরা পরিমাপ করি? ঘড়ি দেখে আমরা পরিমাপ করি। এবার আমাদের পূর্বপুরুষরা অনেক প্রাচীনকালে ঘড়ি যখন ছিল না, তখন তারা কিভাবে সময়ের পরিমাপ করত? তখন একটা সূর্য দেখে সময়ের পরিমাপ করত। সূর্য একটা নির্দিষ্ট সময়ে ওঠে এবং একটা নির্দিষ্ট সময়ে অস্ত যায়। এই যে অবকাশটা, সূর্য ওঠা এবং অস্ত যাওয়া, এটাকে বলা হয় একদিন। তো আমরা আমাদের জীবনকালে এই একদিনের চেয়েও ক্ষুদ্র সময়, ছোট সময় পরিমাপের আমাদের দরকার। আমাদের 1 সেকেন্ডও পরিমাপের দরকার হয়ে থাকে। তো সেই কারণে হাত ঘড়ি, টেবিল ঘড়ি, দেওয়াল ঘড়ি, এইরকম ঘড়ির ব্যবহার হয়ে থাকে। মোবাইল ঘড়ির ব্যবহার এখন খুবই বেশি। তো মোবাইলের যে ঘড়ি আছে সেটাও আমরা দেখে থাকি। তাছাড়াও টেকনোলজির উন্নতির সাথে সাথে ডিজিটাল ঘড়ি এসেছে। ডিজিটাল ঘড়ি, সিজিএম ঘড়ি, এই সমস্ত ঘড়িগুলো ব্যবহার হয়ে থাকে সময়ের পরিমাপ করার জন্য। ক্যালেন্ডারে আমরা দেখে 1 মাসের হিসেব করতে পারি, 1 মাস সময়, 1 বছর সময়, এই সময়গুলো দেখার জন্য আমরা ক্যালেন্ডার দেখে থাকি। আর আরেকটা যেটা স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি, স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি, বিরাম ঘড়ি। এই ঘড়ি কোনো কুইজ প্রতিযোগিতায়, তারপর সাঁতার প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায়, পরীক্ষাগারে স্টপ ওয়াচ ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি অন্য ঘড়ি ব্যবহার করি, একটা ত্রুটি হয়ে থাকে। কারণ সেক্ষেত্রে আমরা কি পরিমাপ করি? একটা ঘটনা কতটা সময়ে ঘটেছে সেটা পরিমাপ করি। স্টপ ওয়াচের ক্ষেত্রে যেটা সুবিধা, যে আমি যখন শুরু করলাম দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে, আমি স্টপ ওয়াচ চালালাম, দৌড়টা শুরু হলো, দৌড় বন্ধ হলো, আমি স্টপ ওয়াচ বন্ধ করলাম, কতটা সময় ধরে দৌড়টা হলো আমি দেখতে পেলাম। এই ঘটনাটাই যদি আমি হাত ঘড়ি দেখি তাহলে কি হবে? তাহলে একটা ত্রুটি হতে পারে, কারণ এই ঘড়িটাকে আমি ইচ্ছে মতো বন্ধ এবং শুরু করতে পারি না। পূর্বপুরুষরা আমাদের আরো একটা ঘড়ি ব্যবহার করতেন, সেটাকে বলে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ি, এটা কেমন হতো? একটা দণ্ড পোতা থাকতো এবং তার ছায়া দেখে সময় পরিমাপ করা হতো। সূর্যের ছায়া সেই দণ্ডটার ওপর পড়তো। যখন সূর্য মাথার ওপর থাকে, দণ্ডের ছায়া সর্বনিম্ন হবে। তো এইভাবে, তার মানে একদম ছায়া যখন সবচেয়ে ছোট, সেই সময়টাকে আমরা বলবো 12টা বাজে, একদম দুপুরবেলা, সূর্য মাথার ওপর। তাহলে এটা সূর্য ঘড়ি। আর বালি ঘড়ি, বালি ঘড়ি আমরা বাড়িতে তৈরিও করতে পারি। প্রত্যেকে তোমরা তৈরিও করতে পারো। এক্ষেত্রে 2টো প্লাস্টিকের বোতল নেওয়া যেতে পারে। একটা ফাঁকা বোতল থাকবে, আর একটা প্লাস্টিকের বোতলে কিছুটা বালি ভর্তি করতে হবে, আর প্লাস্টিকের বোতলের মুখে একটা ছোট্ট ছিদ্র করতে হবে। আর সেকেন্ড যে বোতলটাকে আমি খালি রেখেছি, সেই বোতলের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে 2টো বোতলকে যদি এরকম এইভাবে, বোতলের ঢাকনা দুটোকে এইভাবে মুখোমুখি, এটাতে বালি আছে, এটাতে বালি নেই, আমি যদি এর ওপর করে দিই, তাহলে আমার বালি ঘড়ি তৈরি হয়ে যাবে।
একটু একটু করে বালি নিচে জমা হবে, সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা সময়ের পরিমাপ করতো। তাহলে সূর্য ঘড়ি আর বালি ঘড়ি এগুলো অনেক প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের পূর্বপুরুষরা সময়ের পরিমাপ করতো। সময় আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, তো প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য সময়ের পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। বাজারে যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন আমরা জিনিসপত্র দোকানদার কিসের সাহায্যে মাপে? দাঁড়ি পাল্লা। ফিজিক্স বা কেমিস্ট্রি ল্যাবে যে সূক্ষ্ম জিনিসপত্র পরিমাপ করার জন্য এই দাঁড়ি পাল্লার মতনই দেখতে যেটা থাকে যন্ত্র, তাকে বলা হয় সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র। তুলা যন্ত্রের সাহায্যে তাহলে আমরা ভর পরিমাপ করি। কতটা পরিমাণ ভর পরিমাপ করতে পারি? মিনিমাম 10 মিলিগ্রাম। ল্যাবে আমরা যে ভর পরিমাপ করতে পারি মিনিমাম 10 মিলিগ্রাম পরিমাপ করি, সেখান থেকে 211.10 গ্রাম এই পর্যন্ত ভর আমরা পরিমাপ করতে পারি। ওজন বাক্স, যে বাক্সে বাটখারাগুলো থাকে, মানে ওজন মাপার জন্য যে নির্দিষ্ট, আমরা যেমন শুরুতেই মেজারমেন্ট চ্যাপ্টারের শুরুতেই শিখেছিলাম যে ভর পরিমাপ করার জন্য কিলোগ্রাম, যে কোনো জিনিসকে আমরা কিলোগ্রাম বলবো না, একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে আমরা 1 কিলোগ্রাম বলবো, সেরকম সেটাকে আমরা বলি বাটখারা। সেরকম ওজন বাক্স যেখানে বিভিন্ন মাপের বাটখারা থাকে তার অনুপাত থাকে 5:2:2:1, অর্থাৎ 5 গ্রাম 5 গ্রাম, 2 গ্রাম 2 গ্রাম, 1 গ্রাম। একটা 1 গ্রাম থাকে, দুটো 2 গ্রাম থাকে, একটা 5 গ্রাম থাকে। নেক্সট যখন যাব 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, অর্থাৎ থাকে কত? একটা 50, দুটো 20, একটা 10। এর নেক্সট লেভেল কি হবে? 500 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম। তো এই 200 এই তিনটে ছোট ওজন বাক্সে থাকে না, 100 অবধি থাকে। মিলিগ্রামের ক্ষেত্রেও একই রকম হবে। মিলিগ্রাম কত কত থাকে আমাদের? মিলিগ্রাম থাকে, আমি এটাই মুছে মুছে দেখাচ্ছি, মিলিগ্রাম 10 মিলিগ্রাম থেকে থাকে। তাহলে এগুলোকে যদি মিলিগ্রাম করে দিই, 10 মিলিগ্রামের কম মাপা যায় না। 10 মিলিগ্রামের কম মাপতে গেলে আমাকে রাইডার চাপাতে হয়। এক রাইডারের ওজন 0.001। যে ঘরে আমি বসাবো সেই ঘরে, এখানে এরকম একটা স্কেল থাকে, এখানে রাইডারটা বসানোর জায়গা থাকে, যে ঘরে বসাবো তার ওজন হয়ে যাবে 0.001 মিলিগ্রাম। তাহলে বাটখারার সাহায্যে আমি সবচেয়ে কম মাপতে পারছি 10 মিলিগ্রাম। এর চেয়ে কম মাপতে গেলে আমাকে ব্যবহার করতে হবে রাইডার। তাও আর কি থাকে? 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম। এবার খুব প্রশ্ন আসে এটা যে ওজন বাক্সের বাটখারাগুলোর অনুপাত কি? এটা তো 1 নম্বরের প্রশ্ন। ওজন বাক্সের বাটখারাগুলো কেমন অনুপাতে থাকে? সেটা হচ্ছে 5:2:2:1, এটা 1 নম্বরের প্রশ্ন। আর আরেকটা 2 নম্বর বা 3 নম্বরে, ফিজিক্যাল সায়েন্সে তো বেশি বড় প্রশ্ন আমাদের আসে না, এই 2 নম্বরেই আমাকে এই ব্যাপারটা গুছিয়ে লিখতে হবে যদি আসে। এই ওজন বাক্সের বাটখারাগুলোর এই অনুপাতটা থাকে কেন? 5:2:2:1 কেন থাকে? তার কারণ হচ্ছে এগুলোকে যোগ করে আমি যে কোনো ভরের ওজন মাপতে পারি, আমাকে 1 গাদা বাটখারা নিতে হবে না। যেমন আমি 1 গ্রাম তো আছে, 2 গ্রাম আছে, আমি 3 গ্রাম মাপতে চাই, কি করব? 2 + 1 করে দেব। আমার 4 গ্রাম মাপতে 2 + 2 করব। তারপরে 5 তো আমার আছেই। তারপরে নেক্সট 6 কিভাবে পাবো? 5 + 1 6 পেয়ে গেলাম। 7 5 + 2 7 8 কিভাবে পাবো?
5 যোগ 2 যোগ 1 8 পেয়ে গেলাম। 9 5 যোগ 2 যোগ 2 9 পেয়ে গেলাম। আর 10 এর বাটখারা তো আমার থাকেই, মুছে দিয়েছি আমি 10 গ্রাম, তো 10 গ্রাম আমার থাকেই। সেইভাবে আমি এই যে বাটখারাগুলোর অনুপাত যদি দেখি, যেমন আমার 2 + 1 করলে আমি পেয়ে যাব 3 গ্রাম, 2 + 2 করলে আমি পাবো 4 গ্রাম। আচ্ছা, প্রথম থেকে দেখাই, 1 গ্রাম আমার বাটখারা আছে, 2 গ্রাম আছে, 3 গ্রাম কি করে পাবো? এইভাবে। 4 গ্রাম কিভাবে পাবো? এইভাবে। 5 গ্রাম আমার আছে। তারপরে নেক্সট 6 গ্রাম, 5 + 1 করলে আমি পাবো 6 গ্রাম, 5 + 2 করলে পাবো আমি 7 গ্রাম, 5 + 2 + 1 করলে পাবো 8 গ্রাম, 5 + 2 + 2 করলে আমি পাবো 9 গ্রাম, 9 গ্রাম। 5 ও 9 এর পরে 10 আমাদের আছে, 10 গ্রামের বাটখারা অলরেডি আছে। এরপর 11, 11 আমি কি করে পাবো? 10 + 1 করলে 11 পেয়ে যাব, 10 + 2 করলে আমি 12 পাবো, এটা 11, এটা 12। 10 + 2 + 1 করলে আমি 13 পাবো, 10 + 2 + 2 করলে আমি 14 পাবো। ওজন বাক্সের বাটখারাগুলো এই যে অনুপাতে থাকে 5:2:2:1, এই অনুপাতে থাকলে আমরা যে কোনো ভর মাপতে পারবো। যেমন আমরা এই তুলা যন্ত্রের আমাদের যে ল্যাবের বাক্স আছে, ছোট বাক্স, তার সাহায্যে আমরা 1 গ্রাম থেকে 210 গ্রাম পর্যন্ত যে কোনো ওজন মাপতে পারবো। আর আমাদের বেশি বাটখারার দরকার হবে না। আর মিলিগ্রামের সাহায্যে 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারবো। এটা আমাদের প্রশ্ন আসে যে এরকম একটা দিয়ে দেয় 235, অত বড় দেবো না, ছোট, যেমন 14.56 গ্রাম কিভাবে মাপ, বা 14.56 গ্রাম মাপতে কি কি বাটখারার প্রয়োজন হবে? কি কি বাটখারা প্রয়োজন হবে? বাটখারা প্রয়োজন হবে। তো এক্ষেত্রে 14 আমি কিভাবে পেলাম? এখানে একটা পয়েন্ট আছে, 14 মানে 10 + 2 + 2, এই গ্রাম দেব আমি। আর মিলিগ্রাম, এই যে 0.5 আর 6, এটা মিলিগ্রামে আসবে, তাহলে আমি মিলিগ্রাম দেব। এখানে আমি যোগ করছি আগে 0.5 + 0.05 + 0.01, এই আমি গ্রাম করতে গেলে এটা গ্রাম পেলাম। ভালো করে বুঝে দেখো, এই ওজনটাকে আমি ভেঙে লিখেছি এইভাবে। এটা পয়েন্টের পরে আছে 5 6, কিভাবে লিখেছি? 5 0.05 0.01। এবার এটা আমি কোথা থেকে পাবো? 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম = 0.5 গ্রাম। মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলে আমরা গ্রাম পেয়ে যাব, তো 0.5 গ্রাম। একে যদি ভাগ করি তাহলে এটা = 50 মিলিগ্রাম। একেও যদি 1000 দিয়ে ভাগ করি, 50 কে 1000 দিয়ে ভাগ করলে আমি পাবো এত গ্রাম। একে ভাগ করব আমি কত দিয়ে? এটা হচ্ছে 10, তাহলে এটা 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করে দেখো, পেয়ে যাব 0.01 গ্রাম। তাহলে আমি মাপতে চেয়েছিলাম 14.56 গ্রাম। আমার কি কি বাটখারা লাগবে? 10 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। তুলা যন্ত্রের সুবেধিতা, এটা একটা ধর্ম। এই ধর্মটা কাকে বলে? যে ধর্মের সাহায্যে
সামান্যতম ভরের পার্থক্য পরিমাপ করা যায়। তাকে তুলা যন্ত্রের সুবেদিতা বলে। তাহলে তুলা যন্ত্রের সুবেদিতা কাকে বলবো? যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য আমরা তুলা যন্ত্রের সাহায্যে মাপতে পারবো তাকে বলে তুলা যন্ত্রের সুবেদিতা। তুলা যন্ত্র সুবেদিতার শর্ত পরীক্ষায় আসে। তাহলে সুবেদিতার শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে এই যে তুলা দণ্ডটা দীর্ঘ হবে। তুলার 4টে পয়েন্ট আছে, খুব ভালোভাবে মনে রাখবো। তুলা দণ্ডটি দীর্ঘ হবে, তুলা দণ্ডটা হালকা হবে, 1 নম্বর দীর্ঘ, 2 নম্বর তুলা দণ্ড হালকা, 3 নম্বর তুলা দণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিকটবর্তী হবে। চার নম্বর সূচকটি লম্বা হবে। তাহলে পরীক্ষায় তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো এটাও আসে। তখন আমরা কি বলবো? যে ধর্মের সাহায্যে কোনো ভরের সামান্যতম পার্থক্য পরিমাপ করা যায় তাকে তুলা যন্ত্রের সুবেদিতা বলে। আর সুবেদিতার শর্তও আসে, একটা শর্ত লেখো, দুটো শর্ত লেখো, শর্তগুলি লেখো, তাও আসতে পারে। তাহলে আমরা কি লিখবো? তুলা দণ্ডটি দীর্ঘ হবে, তুলা দণ্ডটি হালকা হবে, তুলা দণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিকটবর্তী হবে, সূচকটি লম্বা হবে। পরিমাপের ত্রুটি কখন হবে? ভর পরিমাপের আগে স্কেলের সূচকটি স্কেলের 0 দাগে যদি না থাকে তাহলে পরিমাপের ত্রুটি হতে পারে। তাহলে নাম্বার 1 কি? ভর পরিমাপের আগে সূচকটি স্কেলের 0 দাগে না থাকলে, 0 অর্থাৎ মাঝখানে না থাকলে, 0-তে থাকা মানে দুটো তুলাপাত্র ওজন সমান রয়েছে। নাম্বার 2, সূচকের আন্দোলন থামার আগে পাঠ নিলে, যখন আমরা এক তুলাপাত্রে কোনো বস্তু এবং আরেক তুলাপাত্রে বাটখারা দিই তখন সূচকটি 0 স্কেলে 0 থেকে ডান দিকে বাঁ দিকে আন্দোলিত হতে থাকে, অর্থাৎ এরকম করে যাওয়া আসা করতে থাকে। তো এই আন্দোলন থামার আগেই যদি আমরা পাঠ নিয়ে নিই তাহলে আমাদের পাঠ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নাম্বার 3, সূচকটি স্কেলের যে দাগে আছে সেটি খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। সূচক যদি স্কেলের 0-তে না থাকে বা পাঠ নেওয়ার সময় অন্য যে কোনো দাগে থাকে, হতেই পারে যে একটু ভারী বা একটু হালকা হলো, তখন 0-তে তো থাকবে না, তো সেটা আমাদেরকে পাঠ নেওয়ার সময় মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমাদের পাঠ ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ভর পরিমাপ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। ভালো তুলা যন্ত্রের গুণাবলী, এটা পরীক্ষায় আসে। একটি গুণাবলী লেখো, দুটি গুণাবলী লেখো। ভালো তুলা যন্ত্রের গুণাবলী অর্থাৎ কি কি গুণ থাকবে একটা ভালো তুলা যন্ত্রের। নাম্বার 1, তুলা যন্ত্রটি সুবেদী হবে। তুলা যন্ত্রটি
সুবেদী হবে। সুবেদী আমরা পড়েছি, সুবেদী অর্থাৎ ভরের সামান্যতম পার্থক্য আমরা এই তুলা যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। নাম্বার 2, তুলা যন্ত্রটি দৃঢ় হবে। নাম্বার 3, তুলা যন্ত্রটি নির্ভুল হবে। নির্ভুল হবে, নির্ভুল হবে অর্থাৎ দুপাশে দুটো তুলা পাত্রে আমরা যদি সমপরিমাণ ভর রাখি তাহলে তুলা যন্ত্রটি অনুভূমিক থাকবে। নাম্বার 4, তুলা দণ্ডর দৈর্ঘ্য, দুটো তুলা দণ্ডের দৈর্ঘ্য এবং তুলা পাত্রের ভর সমান হবে। তুলা দণ্ডের দৈর্ঘ্য সমান হবে। তুলা দণ্ডের দৈর্ঘ্য যদি সমান না হয় তাহলে যে ভরটা আমরা পাবো সেটা হচ্ছে √m1 × m2। m এইটাই হবে সঠিক ভর, আর m1 এক তুলা পাত্রের ভর, m2 আরেক তুলা পাত্রে যে আমরা মার্কারে রেখেছি তার ভর, দুটোর অনুপাত করে আমি পাবো হচ্ছে √ওভার করে গুণ করে √ওভার করে প্রকৃত ভর পাবো। আর তুলা পাত্র দুটি সমান হবে। তুলা পাত্রের ভর সমান হবে। যদি সমান না হয় তাহলে ভর হবে m = m1 + m2/2। m = m1 + m2/2। m1 একটা তুলা পাত্রের ভর, m2 আরেকটা তুলা পাত্রের নির্মিত ভর। নাম্বার 5, তুলা যন্ত্রটি সুস্থিত হবে। সুস্থিত হবে অর্থাৎ তুলা যন্ত্রটি যদি দুলতে শুরু করে তাহলে সেই দোলনটা স্থায়ী না হয়, একটু পরেই থেমে যায়, ক্ষণস্থায়ী হয়, তাহলে সেই তুলা দণ্ডটাকে আমরা বলবো সুস্থিত। তাহলে তুলা দণ্ডের কি কি গুণ? সুবেদী, দৃঢ়, নির্ভুল। তুলা দণ্ডের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, দুটো তুলা পাত্রের ভর সমান হবে, আর তুলা যন্ত্রটি সুস্থিত হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ফিজিক্যাল সায়েন্স সবারই খুব কঠিন লাগে, তো ভালো করে যদি পড়ি আমরা তাহলে কঠিন লাগবে না। মন দিয়ে দেখো ভিডিওগুলো, ইন্টারেস্টিং লাগবে।